আসসালামু আলাইকুম। আজ 22 মে 2026 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে গরু কোরবানি দেবে না মুসলিমরা, আতঙ্কে হিন্দু ব্যবসায়ীরা। কঠোর অবস্থানে ইরান, ইউরেনিয়াম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। বন্ধু আরব আমিরাতে হামলা করেছিল বিশ্বাসঘাতক ইসরায়েল। এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো মুসলিম সমাজের একটি বড় অংশ প্রকাশ্যে গরু কোরবানির বিরোধিতা করছে। অন্যদিকে কট্টর হিন্দু সমর্থক গোষ্ঠীর বড় একটি অংশ চাচ্ছে যে কোনো উপায়ে যেন গরু কোরবানি দেওয়া হয়। দ্য কুইন্টের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দ্য কুইন্ট জানিয়েছে, গরুর ভিডিওতে হঠাৎ করেই সয়লাভ হয়েছে পশ্চিমবঙ্গের সামাজিক যোগাযোগ মাধ্যম। তেমনি ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে মুসলিম যুবকরা হিন্দু গরু বিক্রেতাদের পথ রোধ করছেন এবং তাদের বাড়ি ফিরিয়ে দিচ্ছেন। তারা বলছেন, আপনারা কেন গরু বিক্রি করতে চাচ্ছেন? তাকে বাড়ি নিয়ে যান এবং সেবা করুন। আপনারা গরু বিক্রি করলে টাকা আয় করবেন আর আমরা জেলে যাব। আরেক ভিডিওতে দেখা যাচ্ছে মুসলিম যুবকরা গবাদি পশু বহনকারী ট্রাক থামিয়ে চালকদের জেরা করছেন। তাদের প্রশ্ন করছেন, আপনারা এভাবে গরু বেঁধে অমানবিকভাবে নিয়ে যাচ্ছেন কেন? এর পরিবর্তে আপনারা তাকে শ্রদ্ধার সাথে হেঁটে নিয়ে যান। একই সময় বেশ কয়েকজন মুসলিম ইনফ্লুয়েন্সার এবারের ঈদ উল আজহা উপলক্ষে গরু না কেনার জন্য প্রকাশ্যে আহ্বান জানাচ্ছেন। এছাড়া কিছু ভিডিওতে হৃদয় বিদারক দৃশ্য দেখা যাচ্ছে। এসব ভিডিওতে দেখা যায় কিছু হিন্দু গরু খামারি হাটে কোনো বেচা কেনা করতে না পেরে শুকনো মুখে উদ্বেগ ও হতাশা নিয়ে বাড়ি ফিরছেন। পশ্চিমবঙ্গে এমন ঘটনার জন্য অনেকেই এবারের রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকারকে প্রকাশ্যে দোষারোপ করছেন। বর্তমানে সেখানে এই সংকট অনলাইনে ব্যাপক আকার ধারণ করেছে। সম্প্রতি গরু সংকট নিয়ে একটি আঞ্চলিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন একদিনের মধ্যেই ইউটিউবে 10 লাখ এবং ফেসবুকে 30 লাখ ভিউ ছাড়িয়ে গেছে। এমন সংকট হওয়ার নেপথ্যে গত 13 মে নবগঠিত বিজেপি সরকার 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন আরও কঠোরভাবে প্রয়োগের ঘোষণা দেয়। নির্দেশনায় বলা হয়, সেই গবাদি পশু জবাই করা যাবে সরকারি সনদে যে পশুর বয়স 14 বছরের বেশি বা এটি স্থায়ীভাবে কাজের জন্য অনুপযুক্ত। শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানাতেই পশু জবাই করা যাবে। প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ। এসব নিয়ম ভঙ্গ করলে 6 মাসের কারাদণ্ড, 1000 রুপি জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এমন বিজ্ঞপ্তি জারির পর রাজ্যটির হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী ও পুলিশ রাস্তায় গরু পরিবহনকারীদের থামিয়ে হয়রানি করতে শুরু করে বলে অভিযোগ ওঠে। এরপর মুসলিম সংগঠনগুলো ঈদে গরু কেনা বয়কটের প্রচারণা শুরু করে। ঠিক সেই মুহূর্তেই পশ্চিমবাংলার হিন্দু গরু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম সংগঠনগুলো এখন গরুর পরিবর্তে ছাগল বা মহিষ কোরবানি দেওয়ার জন্য প্রকাশ্যে আহ্বান জানাচ্ছে। এর ফলে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে হাজার হাজার গরু খামারি। মাত্র কয়েকদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। মজার ছলে শুরু হওয়া এই অনলাইন রাজনৈতিক প্রচার এখন ভারতের তরুণদের বড় অংশের সমর্থন পাচ্ছে। অনেকেই এটিকে নেপাল ও বাংলাদেশের ছাত্র যুব আন্দোলনের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। প্রশ্ন উঠছে, ভবিষ্যতে এই আন্দোলনও কি বড় রাজনৈতিক গণ আন্দোলনে রূপ নেবে? সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আজ অভিযোগ করেছেন, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হয়েছে। আইনি নির্দেশের কথা বলে ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে এক্স অ্যাকাউন্ট। এ বিষয়ে তার ভাষ্য, যা হওয়ার ছিল সেটাই হলো। যদিও ককরোচ ইজ ব্যাক নামে নতুন অ্যাকাউন্ট খুলে ফের সক্রিয় এই ব্যঙ্গাত্মক আন্দোলন। সম্প্রতি ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার যুবকদের নিয়ে মন্তব্য করতে গিয়ে আরশোলার মতো শব্দ ব্যবহার করেছিলেন। সেই ঘটনার পরেই 30 বছরের অভিজিৎ দীপক ককরোচ জনতা পার্টির প্রচার শুরু করেন। তিনি বোস্টন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ নিয়ে পড়াশোনা করেছেন এবং আগে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবক ছিলেন। শুরুতে ব্যঙ্গাত্মক প্রচার হিসেবে দেখা হলেও কয়েকদিনের মধ্যেই ভাইরাল হয়ে যায় এটি। প্রথমে 40,000 সদস্য, পরে 1 লাখের বেশি নাম নথিভুক্ত হয়। এখন ইনস্টাগ্রামে এই সংগঠনের অনুসরণকারী সংখ্যা 1 কোটিরও বেশি। একাধিক রিপোর্ট অনুযায়ী সিজেপির ফলোয়ার এখন প্রায় 1 কোটি 20 লাখের কাছাকাছি, যেখানে বিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় 87 লাখ। এই ককরোচ জনতা পার্টির সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ। এছাড়াও চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা, ফাতিমা সানা শেখ, ঈশা গুপ্ত এবং কৌতুক শিল্পী কুনাল কামরা। তবে সিজেপির
ঘোষণাপত্রেও একাধিক রাজনৈতিক দাবি রাখা হয়েছে, যেমন অবসরের পরে প্রধান বিচারপতিদের রাজ্যসভার আসন না দেওয়া, সংসদে মহিলাদের জন্য 50% সংরক্ষণ এবং দল বদলকারীদের 20 বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ করা। নেপালে 2025 সালের ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে হয়েছিল। বাংলাদেশেও ছাত্র যুব আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারের পতন হয়। সেই কারণেই এখন অনেকের নজর ককরোচ জনতা পার্টির দিকে। সোশ্যাল মিডিয়ার এই ঝড় শেষ পর্যন্ত শুধুই অনলাইন ট্রেন্ড হয়ে থাকবে নাকি তা নেপাল ও বাংলাদেশের মতো বড় আন্দোলনে রূপ নেবে, এখন সেটিই দেখার বিষয়। এবার মধ্যপ্রাচ্যের খবর। পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় ইরান। কোনো অবস্থাতেই দেশের সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে পাঠাতে রাজি নয় তেহরান। ইরানের এই কঠোর অবস্থান ইরান যুক্তরাষ্ট্র চুক্তির প্রক্রিয়াকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি নির্দেশ দিয়েছেন, দেশটির হাতে থাকা 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম যেন বিদেশে পাঠানো না হয়। বর্তমানে ইরানের কাছে 440 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দিলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঝুঁকি আরও বেড়ে যাবে। মূলত যুদ্ধ শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির মুখে তেহরান তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক আক্রমণের হুমকি অব্যাহত রেখেছেন। বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, সঠিক জবাব না পেলে খুব শিগগির ইরান আবার হামলার শিকার হবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র আবারও আক্রমণের জন্য প্রস্তুত রয়েছে। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা রুশ গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানের হাতে এমন অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা আগে কখনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। অর্থাৎ সম্ভাব্য নতুন হামলার বিপরীতে তেহরান ভয়াবহ প্রতিরোধের প্রস্তুতি নিয়ে রেখেছে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি স্থাপনে প্রস্তাব আদান প্রদান চললেও কোনো সুরাহা হয়নি। ইরানের পাঠানো 14 দফা প্রস্তাবের উপর যুক্তরাষ্ট্র যে জবাব দিয়েছে তা এখন পর্যন্ত পর্যালোচনা করছে তেহরান। এই জটিল পরিস্থিতি নিরসনে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফরের সিদ্ধান্ত নিয়েছেন। তার মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যকার মতবিরোধ কমিয়ে একটি স্থায়ী সমঝোতার পথ তৈরি করা। বিশ্লেষকদের মতে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই এখন কঠোর অবস্থানে রয়েছে। যেখানে যুক্তরাষ্ট্র চায় ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে আনতে, সেখানে ইরান নিজেদের সুরক্ষার জন্য এই সম্পদ হাতছাড়া করতে নারাজ। এমত অবস্থায় পাকিস্তানের মধ্যস্থতা কতটা সফল হয় তা দেখার অপেক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়। সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাম্প্রতিক ড্রোন হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের সামরিক সূত্রের দাবি, হামলাটি ইসরায়েল পরিকল্পিতভাবে চালিয়েছে যাতে এর দায় ইরানের উপর চাপিয়ে আঞ্চলিক সংঘাত আরও উস্কে দেওয়া যায়। প্রেস টিভির বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগে আমিরাতের বারাকাহ পারমাণবিক কেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরের ড্রোন আঘাত হানে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সতর্ক করে বলেছেন, যদি হামলাটি কেন্দ্রের মূল অংশে আঘাত হানত তাহলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল বিপর্যয়ের মুখে পড়তে পারত। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি হামলা কিংবা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষতি রিঅ্যাক্টর গলে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। বারাকাহ কেন্দ্রটি আবুধাবির আল দফরা অঞ্চলে সৌদি সীমান্তের কাছে অবস্থিত। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে নির্মিত 4টি রিঅ্যাক্টর থেকে আমিরাতের মোট বিদ্যুতের প্রায় 25% সরবরাহ করা হয়। ইরানের সামরিক সূত্রের দাবি, হামলার পেছনে ইসরায়েলের উদ্দেশ্য ছিল আমিরাত ও ইরানের মধ্যে বৈরিতা বাড়ানো এবং উপসাগরীয় অঞ্চলে নতুন সংকট সৃষ্টি করা। তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েল দীর্ঘদিন ধরেই ফলস ফ্ল্যাগ কৌশল ব্যবহার করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। তবে আমিরাত সরকার সরাসরি কোনো দেশকে দায়ী করেনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 3টি ড্রোন আমিরাতের আকাশ সীমায় প্রবেশ করেছিল। এর মধ্যে 2টি ভূপাতিত করা হলেও একটি জেনারেটরে আঘাত হানে। ইরানের দাবি, আমিরাতের উপস্থাপিত তথ্যের মধ্যে প্রযুক্তিগত অসঙ্গতি রয়েছে। তাদের মতে, ইরান থেকে হামলা চালানো হলে ড্রোনগুলো উত্তর দিক থেকে আসার কথা, কিন্তু আমিরাত বলছে সেগুলো পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। বিশ্লেষকদের মতে, যদি ড্রোনগুলো ইরাক থেকে এসে থাকে তাহলে সেগুলোকে সৌদি আরবের আকাশসীমা পেরিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হতো। সেক্ষেত্রে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা কোনো প্রতিক্রিয়া না দেখানো প্রশ্নের জন্ম দিয়েছে।
ইরান আরও বলেছে, পারস্য উপসাগরে নিজেদের বুশেহর পারমাণবিক কেন্দ্র থাকার কারণে তারা কখনোই এমন হামলার ঝুঁকি নেবে না, যা পুরো অঞ্চলে তেজস্ক্রিয়তার প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউক্রেন মিলে ইরানের শাহেদ 136 ড্রোনের অনুরূপ ড্রোন তৈরি করে বিভিন্ন উপসাগরীয় দেশে হামলা চালাচ্ছে, যাতে এর দায় ইরানের উপর বর্তায়। এসব হামলার উদ্দেশ্য আঞ্চলিক দেশগুলোকে ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করা। তবে এসব অভিযোগের বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানেজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে এতে সরকারের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাম্প্রতিক এক আদালতের রায়ের কারণে সাময়িকভাবে আলবানেজের নাম নিষেধাজ্ঞার তালিকা থেকে সরিয়েছে। সরকার আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে। সুযোগ পেলে আলবানেজের নাম আবারও বিশেষভাবে চিহ্নিত নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যদি ডিসি সার্কিট আদালত নিম্ন আদালতের আদেশ স্থগিত বা বাতিল করে, তাহলে সরকার আলবানেজের নাম পুনরায় সেই তালিকায় ফিরিয়ে আনতে চায়। ট্রাম্প প্রশাসন 2025 সালের জুলাইয়ে আলবানেজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করেছিলেন। সেই তালিকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামও ছিল। মানবাধিকার বিশেষজ্ঞ আলবানেজ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কঠোর সমালোচনা করে আসছেন। তিনি গাজায় চলমান ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করে একাধিক প্রতিবেদনে প্রকাশ করেছেন। তিনি ইতালীয় নাগরিক হলেও তার মেয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং দেশটিতে তার সম্পদও রয়েছে। গত ফেব্রুয়ারিতে তার পরিবার ওয়াশিংটন ডিসির একটি মার্কিন ফেডারেল আদালতে দেওয়ানি মামলা দায়ের করে। মামলায় বলা হয়, এই নিষেধাজ্ঞা আলবানেজের সাংবিধানিক অধিকার, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে। নিষেধাজ্ঞার ফলে আলবানেজ তার ব্যাংক হিসাব, অ্যাপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার হারান। এবার দেশের খবর। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, 2024 সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ তুলনামূলকভাবে স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে নিজ নিজ ব্যারাকে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে সেনাবাহিনীর এই ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা 2026 এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, দীর্ঘ সময় মাঠে দায়িত্ব পালনের পরও সেনা সদস্যরা শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ দক্ষতা ধরে রেখেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, 18 মাস মাঠ পর্যায়ের দায়িত্ব পালনের পরও ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখা গেছে তা সত্যি অভূতপূর্ব। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় যুদ্ধ প্রস্তুতি, শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার উপর গুরুত্ব দেয়। যে কোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের পাশে দাঁড়াতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জরুরি অবস্থায় সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে সহায়তা ও দায়িত্ব পালন করতে হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। গত 16 মে সদর দপ্তর 33 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হওয়া এই ফায়ারিং প্রতিযোগিতা শেষ হয় বৃহস্পতিবারের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিক্স এরিয়া, 5টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেড সহ মোট 17টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন ধাপে লক্ষ্যভেদ, দ্রুত প্রতিক্রিয়া, সমন্বিত ফায়ারিং এবং যুদ্ধ পরিস্থিতি সিমুলেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাচাই করা হয়। দীর্ঘ প্রতিযোগিতা শেষে 17 পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদের হাতে সেনাপ্রধান পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী সব দলকে ভবিষ্যতে আরও উন্নত পারফরমেন্সের জন্য উৎসাহ দেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনের মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। হাসি ও কান্না দুটোই মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দেখা যায় অনেকে 1 বছরের মধ্যে খুব কম হাসেন, আবার অনেকে 1 বছর সময়ের মধ্যে কাঁদেনই না। এই জন্যে হাসি এবং কান্না দুটোরই সমান্তরাল প্রবাহ দরকার। আপনার যেমন হাসতে হবে, ঠিক তেমনি কাঁদতেও হবে। হাসি হৃদয়কে প্রফুল্ল রাখে, মনকে ফুরফুরে করে। হাসবেন কি অট্টহাসি দিয়ে? না, আপনি স্মিত হাসবেন, আপনি মুচকি হাসবেন। এটা মানুষকে
আপনার প্রতি আকৃষ্ট করবে, মানুষও আনন্দিত হবে আপনার হাসি দেখে। আবার আপনি যদি সবসময় অট্ট হাসি হাসেন, কথায় কথায় হাসেন, অন্যকে হাসান, তাহলে আপনি কমেডিয়ানে পরিণত হবেন। সেই জন্য হাসিরও পরিমিতি বোধের ব্যাপার আছে। অন্যদিকে কান্না, এটাও জীবনে জরুরি। আপনি পূর্বের প্রায়শ্চিত্তের কথা স্মরণ করে, পূর্বের পাপের কথা স্মরণ করে, ভুলের কথা স্মরণ করে আপনি কাঁদতে পারেন। আপনি আল্লাহর কাছে দুহাত তুলে সেই সব পাপের জন্য ক্ষমা চাইতে পারেন। আয়নায় দাঁড়িয়ে নিজে নিজে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অনুশোচনা করতে পারেন। তাহলে হৃদয় সজীব এবং সতেজ হবে। সুতরাং আসুন হাসি এবং কান্নাকে নিজের জীবনে ধারণ করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।